আমরা তো কদিন ধরে খুব আলোচনা করলাম রাষ্ট্র ফুয়াদ, যে তারেক রহমানের সেই যে আলোচিত স্ট্যাটাস, যে তার একক নিয়ন্ত্রণাধীন সিদ্ধান্ত নয়, এটি অতি স্পর্শকাতর বিষয়, যে কারণে খুব একটা বলাও যাচ্ছে না এই বিষয়ে। এটা নিয়ে অনেক আলোচনা হলো কদিন, তারপরে কি কোনো একটা কনক্লুশনের দিকে যাওয়া গেল, বোঝা গেল শেষ পর্যন্ত যে ঠিক কার নিয়ন্ত্রণে, মানে সিদ্ধান্তটা নেওয়াটা কার নিয়ন্ত্রণাধীন, বা কি সেই কারণ, কি সেই বাধা, এ সম্পর্কে কোনো সামারি করার মতো জায়গায় যাওয়া গেল এখন পর্যন্ত রাষ্ট্র? দেখেন, আমরা তো স্পেকুলেট করতে পারবো, কিন্তু আপনার এক্স্যাক্টলি রিজন তো আসলে তারেক রহমান এবং তার ক্লোজ মানুষজন ছাড়া তো আসলে এটা কারো জানা সম্ভব না practically। তো একক নিয়ন্ত্রণাধীন না, বলেন টেকনিক্যালি তো কারেক্ট। একটা পার্টি তার স্ট্যান্ডিং কমিটির সাথে একটা কাউন্সিল করার ব্যাপার আছে, তার অ্যাডভাইজারি কাউন্সিল আছে, তার ফ্যামিলি মেম্বার আছে, এবং লম্বা সময় ধরে তারা এক্সাইলে বাস করছেন। তাদের এই সেফটি কনসার্ন গুলো আছে, তো সেটা তো একটা কালেকটিভ ডিসিশন মেকিং এর জায়গা আছে। এবং এই কালেকটিভ রিয়েলিটিটাকে তো আসলে ইগনোর করবার সুযোগ নাই। আপনি চিন্তা করে দেখেন, আমরা যারা লম্বা সময় বাইরে ছিলাম, আপনি অনেকদিন থেকে বাইরে আছেন, হুট করে কি বাংলাদেশে আবার সেটেলমেন্টের জন্য চলে আসতে পারবেন? কালকে যদি বলি যে ভাই কালকে চলে আসেন ব্যাগটা গুছায়, এই রিয়েলিটিটা কিন্তু থাকে না। এটা ক্রস কালচারের শকের মতো লাগে যে আপনি একটা লাইফ স্টাইলে অভ্যস্ত হয়ে গেছেন, 17 বছর ধরে গেছেন, এবং আপনার এই একজন যাওয়ার রাজনৈতিক নেতা যিনি দেশের দায়িত্ব নিতে যাবেন বলে ধারণা করা হচ্ছে, তার জন্য কি এই বিষয়গুলো আমার আপনার মতো স্বাভাবিক, যে একটা ক্রস কালচারাল প্রবলেম সেটেলমেন্ট এইরকম বিষয়টা? তার জন্য এটা রিয়েলিটি আরো বেশি গুরুত্বপূর্ণ রিয়েলিটি। কারণ হচ্ছে, তার স্ত্রী তো চলে আসলেন বেগম জিয়ার সাথে যখন আসলেন চিকিৎসা। এখন সে তো ধরেন পার্টি লিডার না, সে তো পার্টির কোনো পোর্টফোলিও হোল্ড করেন না, তো একজন প্রাইভেট ফ্যামিলি মেম্বার অফ এ পার্টি। এর ভিতরে তো একটু ফারাক আছে, আছে। তো সেই জায়গাতে তার কনসার্ন থাকতে পারে, তাই বলছি আর কি, ধরেন। এবং তার যে বাংলাদেশ ছেড়ে যাবার অভিজ্ঞতাটা কিন্তু সুখকর না। আমার আপনার মতো একটা রেগুলার টাইমের মধ্য দিয়ে উনি যান নাই। উনি একটা 111-এর সরকারের সময় প্রচন্ড নির্যাতিত হয়ে, টর্চারের শিকার হয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। ওনার ভাই মালয়েশিয়াতে এক্সাইলে থাকা অবস্থায় মারা গেছে। ওনাদের পৈতৃক যে নিবাস, 40-45 বছর ধরে যে বাসাটায় ছিলেন, সেই বাসাটা বুলডোজ করে ভেঙে দেওয়া হয়ে গেছে। ওনার মাকে আপনার গত 15-16 বছর ধরে মিথ্যা মামলা দিয়ে যে নির্যাতন করা হয়েছে, জেলে পড়া হয়েছে। তো এই পুরো বিষয়টা তো ওনার মাথায় কাজ করতেছে। অতএব সেই লেভেলের সেফটি সিকিউরিটি কনসার্নকে অ্যাড্রেস না করা পর্যন্ত হুট করেই উনি আসলে যেতে পারছেন কিনা। আবার দেখেন, ওনাদের ফ্যামিলিতে কিন্তু এই আলোচনাটা হচ্ছে যে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার মতো একটা রিয়েলিটি তৈরি হয় কি, যে উনি একটু সুস্থ হয়ে গেছেন, ট্রাভেল করতে পারবেন। ওনাকে হয়তো ট্রিটমেন্টের জন্য আপনার গত জানুয়ারিতে যেভাবে নিয়ে গেছে, হয়তো ট্রিটমেন্টের জন্য লন্ডনে নিয়ে লাগতে পারে। তাহলে সেক্ষেত্রে কি একটু ওয়েট করে আমি না যাওয়ার থেকে মাকে ওখানে নিয়ে যাব, এরকম একটা রিয়েলিটি আছে। সুব্রত বাইন, আপনার টপ টেরর, গ্রেফতার হলো কয়েক মাস আগে। আপনি তার জবানবন্দি যদি দেখেন, ডিবিতে হেফাজতে যেটা বলেছে, সেখানে কিন্তু ইন্ডিয়ার যে তাকে ট্রেনিং দেওয়া, অস্ত্র দেওয়া, মাল্টিপল নামে পাসপোর্ট আইডি কার্ড দেওয়া, বাংলাদেশি এবং ভারতীয় ডকুমেন্টেশন, তারপরে সন্ত্রাসী কর্মকাণ্ডের যে নেটওয়ার্ক, তারেক রহমানকে অ্যাসাসিনেট করবার চেষ্টা, এগুলো অনেক বিষয় কিন্তু ওখানে আসছে। অতএব তারেক রহমানকে কিন্তু এই নিরাপত্তার ঝুঁকিগুলোকে মাথায় রাখতে হচ্ছে। এবং একটা জিনিস, মানে বিএনপির লিডারশিপের কাঠামোগত কিন্তু লিমিটেশন আছে, যে এই পরিবার কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক নেতৃত্বের বেনিফিট যেমন আছে, দলটাকে তো অনেকভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে। মোরালেভেনের সরকার থেকে শুরু করে এই সংস্কারপন্থী -2 হাবি জাবি এগুলো করে ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারে নাই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। বিএনপির টপ লিডারশিপের অনেকেই কিন্তু আপনার আওয়ামী লীগের সময় কম্প্রোমাইজ করেছে, বিভিন্ন জায়গাতে স্যাবোটাজ করেছে, দলীয় কোন্দলকে মেনটেন করেছেন, তৃণমূলকে নির্যাতনের মুখোমুখি ঠেলে দিয়েছে। তারপরে দেখেন দলটা ভাঙে নাই, কারণ জিয়া পরিবারের প্রতি একটা লিডারশিপের কনফিডেন্সের জায়গা আছে। ঠিক এই স্ট্রেংথের জায়গাটাই কিন্তু আবার বিএনপি লিডারশিপের একটা দুর্বলতা, যে ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের বিকল্পটা কিছু নাই। এই জন্য তারেক রহমান কিন্তু এখন বিএনপির অস্তিত্বের সাথে মানে কানেক্টেড হয়ে গেছে, তার সুস্থ থাকা, তার নিরাপদে থাকার বিষয়টা। অতএব দল আকারে তাকে তো এই প্রত্যেকটা বিষয়কে দেখতে হচ্ছে, পজিটিভলি নেগেটিভলি অ্যাসেস করতে হচ্ছে। তো এই জন্য আমি বোধ করি যে ওনার মাকে আমাদের থেকে নিশ্চয়ই উনি বেশি ভালোবাসেন। এই সেন্সিটিভিটির জায়গায় মানে
সমালোচনা পলিটিক্যালি করবার সুযোগ আছে, বাট আমি মনে না, করি যে সমালোচনা নিশ্চয়ই সেভাবে করবার সুযোগ নেই, কিন্তু আমাদের প্রশ্ন তো জাগবে এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমি ডাক্তার জাহির আপনার কাছেও একটু এই বিষয়টা জানতে চাই। ব্যারিস্টার ফুয়াদ যেটি বলছিলেন যে তার মা হয়তো আবার যেতে পারেন চিকিৎসা নিতে, অতএব এই পারিবারিক বাস্তবতা আছে, সেটি থাকলে সেটিও তিনি বলতে পারতেন, সেরকমটা তিনি কিছু বলেন নাই। তিনি খুবই মানে অস্পষ্ট একটা জায়গায় বরং তৈরি করে দিয়েছেন। মানে আমরা তো আমাদের যদি রাজনীতির ইতিহাস স্বাধীনতার পর থেকে যদি দেখি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে পুরো পরিবার সহ হত্যা করা হলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন, তারপরে ক্ষমতায় আসলেন মানে আলোচিত রাজনৈতিক ক্যারেক্টার যারা হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি জেলখানায় গেছেন, নির্যাতিত হয়েছেন। বেগম খালেদা জিয়া তিনি তো আলোচিত এই নির্যাতিত হওয়ার কারণেই জেলখানায় গেছেন, মানে একরকম থেকে একা থেকে নির্যাতিত হয়েছেন, জেলখানায় থেকেছেন, তবুও তিনি দেশে থেকেছেন। সেখানে ঝুঁকি নিয়েই তো আসলে সবাই রাজনীতি করেছেন। শেখ হাসিনার উপরে 17 বার না 19 বার যেন হত্যা চেষ্টার হয়েছে 21শে আগস্ট সহ, তারপরে তো তারা আসলে দেশে থেকে রাজনীতি করেছেন। এখন না হয় চলে গেছেন দেশ ছেড়ে, কিন্তু তারেক রহমান ঝুঁকি নেবেন না? শেখ হাসিনা তো এখন কেন চলে গেলেন? আমরা যদি এভাবে বলি, উনি দেশে থাকতেন, উনি তারেক রহমানকে বলতেন না, তুই তুই তোকারি করে বলতেন, তুই আয় দেশে, বলতেন তো দেশে এসে বিচার ফেস কর। তো শেখ হাসিনাকে আমরা বলি যে আমরা ওনাকে তুই তোকারি করছি না, আমার মায়ের চাইতেও বয়সে উনি বড়, আপনি একটু আসুন, মানে এসে তারপরে যা যা বলছেন ফেস করেন। এবং এখন আইসিটিতে বিদেশি লয়ার সহ যে কেউ কে অ্যাপয়েন্ট করা যায়, ফাইট করেন, আমরা একটু ফেয়ার, এবং ওখানে ক্যামেরা রাখা যাবে, ওখানে বিদেশি যে কোনো প্রতিনিধি যেতে পারে, করবে। হুম হুম শারমিন, এখন আপনি যে কথাটা বললেন যে আমাদের মতো দেশে ঝুঁকি নিয়ে রাজনীতি করতে আমাদের ইতিহাস আছে, ধরুন জিয়াউর রহমানকেও মানে খুব সতর্ক করা হয়েছিল চিটাগং ক্যান্টনমেন্টে বা চিটাগং এ না যাওয়ার জন্য। আমি তো বলি, একদম ফ্র্যাঙ্কলি বলি, মানুষের জীবন মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু আমি তারপরেও বলি, যদি জিয়াউর রহমান মারা না যেতেন, যদি না যেতেন, আমরা বাংলাদেশের ইতিহাসটা, উনি নিশ্চিতভাবেই ইলেক্টেড হয়ে আসেননি আগে, উনি একটা সামরিক মানে 7 নভেম্বরের পর যেভাবে আসলেন, কিন্তু যেখানে আসলেন, উনি আসার পর এই দেশের অনেকগুলো ক্ষেত্রে তিনি দেশটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছিলেন, বেটার কিছু হতে পারতো তো, আমি মনে করি। হয়তো তর্ক থাকবে, কিন্তু শেখ মুজিবুর রহমানকেও তার মৃত্যু নিয়ে আশঙ্কা জানানো হয়েছে, তাকে 32 নম্বর লিভ করতে বলা হয়েছিল, কারণ এটার মধ্যে এত ছোট একটা বাড়ি, তাকে গণভবনে যেতে বলা হয়েছিল, যেখানে ঠিক মতো চাইলেও ওখানে তো কয়েকটা লেয়ারের নিরাপত্তা থাকে, এটা এখানে দেয়া সম্ভব নয়। উনি শোনেন নাই, না শুনে মারা গেছেন। এতে ভালো কি হয়েছে, খারাপ কি হয়েছে, এসব আলোচনা হতে পারে। উনি যদি এটা শুনতেন, উনি যদি এভাবে মারা না যেতেন, এসব নানান ইস্যু। তারেক রহমান, ফুয়াদ ভাই যেটা বলেন, আমি একটু যোগ করতে চাই, তারেক রহমান শুধু বিএনপির জন্য না, এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি, ভবিষ্যতে হয়তো এটা পাল্টে যাবে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের স্টেবিলিটির জন্য তারেক রহমানের বেঁচে থাকা খুব জরুরি। আমি কেন বলছি, আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যে তারেক রহমান মারা গেলেন, তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন, এবং শুধু বাংলাদেশ না, বেনজির ভুট্টোর জীবনে এই ঘটনা ঘটেছে, বিদেশ থেকে এসে কিছুক্ষণের মধ্যে উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যদি এটা হয়ে থাকে, খেয়াল করি আমরা, বিএনপি দলটা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেওয়ার অবস্থায় নেই, তিনি যদি ফিরেও আসেন এবার। হুম আর আমরা ধরে নিলাম, এই ডিবেট এখন ঢুকছি না, ধরে নিলাম পরিবার থেকে যদি নেতৃত্ব হয়, বাংলাদেশের মতো দেশে পরিবার নেতৃত্ব না দিলে দল ভেঙে টেঙে একাকার হয়। আমরা আওয়ামী লীগের ক্ষেত্রেও দেখেছি, বিএনপির ক্ষেত্রেও দেখেছি, তার পরিবারের এখন যে সদস্যরা আছে কেউই এই টার্মোয়েলের টাইমে দলটাকে নেতৃত্ব দেওয়ার উপযোগী না। এখন বিএনপি কে কেন দরকার? খেয়াল করি, শেখ হাসিনা চলে যাওয়ার উপযোগী পর যে না আমরা, সেটি কি কখনো যাচাই করা হয়েছে উপযোগী না?